অনিয়ার ঋতু কই? সাজিদ উদাস হয়ে কপিতে চুমুক দিচ্ছিল। নিয়াজ ঢুকলো ক্যাফেতে, সাথে অনিমা, ঋতু। ঈশানকে দেখে চুপসে গেল তাদের মুখটা, তবে যথাসম্ভব স্বাভাবিক করে এসে বসলো পরপর চেয়ারে। অন্যায় মুখের ঘাম মুছল অনিমা। কোথায় গিয়েছিলে? এত ঘেমেছিস? অনিমা পানির গ্লাস হাতে তুলে নিল, এক ঢোক খেলো, ধীর গলায় পড়ল। শহরে। তিনজনে? অনিমা মাথা ঝাঁকালো। প্রায় সাথে সাথেই ফোন বেজে উঠল ঈশানের। ঈশান পকেট থেকে ফোন বের করে চোখ মুখ কুঁচকে ফেলল। রুষার কল। অনিমারা সবাই তাকিয়েছিল। ঈশান ফোন কাত করে দেখালো। মুহূর্তের মধ্যে একে অপরকে পরখ করলো সবাই, যেন জানতোই এটাই হবে। ফোনটা না ধরলে হয় না? ঋতুর কথায় তাকালো ঈশান। কেন? কাল তোর বিয়ে ঈশান, আর প্রাক্তনের সাথে কথা বলার মানে হয়? ঈশান অবাক হলো। আমার প্রাক্তন কম, বন্ধু বেশি, তোরে সেটা জানিস। ঈশান ফোনটা ধরলো, মুহূর্তেই মুখের ভঙ্গি পরিবর্তন হলো তার। ফোন রেখে কড়া চোখে তাকালো সবার দিকে। রুষার অ্যাক্সিডেন্ট হয়েছে, জানিস না কেন তোরা আমাকে? নিয়াজ, অনিমা কেউ কিচ্ছু বলল না। কাম অন গাইস, তোরা দেখতে গেছিল ওকে, অথচ জানিস না কেন আমাকে? জানলে কি করতি? দেখতে যেতি? কি দরকার? যাবি? কালকে বিয়েটা হয়ে যাক, তিতিরকে নিয়ে যাস। ঈশান বিরক্ত হলো নিয়াজের কথায়। এভাবে বলছে কেন এরা? তিতিরকে নিয়ে যেতে হবে কেন? সুস্থ মানুষকে দেখতে যেতে। অনিমা থামিয়ে দিল ঈশানকে। ঈশান, দিদি জানে তোরা রুষা সম্পর্কে? না, জানোসনি কেন? প্রয়োজন বোধ করিনি। তোর মনে হয় না তোর জানা উচিত ছিল? না, তুই কি বিয়েটা মন থেকে করছিস না? করছি না তো। সবার চোখ মুখ কুঁচকে গেল, ভাঁজ পড়লো কপালে। ঈশান, তোকে এর আগেও বলেছি, রুষা থেকে তুই এখন দূরে থাক। অন্য একজনের সাথে নিজের জীবন জড়াবি কাল থেকে, এটা কষ্ট পাবে জানলে। তাছাড়া রুষা তোকে স্ব ইচ্ছেতেই ছেড়ে গেছে। তার থেকেও কথা হচ্ছে যে তুই ওকে কখনো ভালোবাসতি না। তাহলে তিতিরকে মন থেকে না মানার কারণটা কি? ঈশান জবাব দেয় না, মাথার ভিতর নানান কিছু ঘুরছে তার। উঠে দাঁড়ায়। আমি রুষাকে দেখতে চাচ্ছি। অনিমা দ্রুত উঠে দাঁড়ায়, ঈশানকে আটকাতে। ও সুস্থ, মাইনর ইনজুরি, অলরাইট। আমরা দেখে আসছি তো নাকি? আমার সাথেও মিট করতে চাইছে। হোয়াই ইউ প্রিটেন্ড ইউরসেলফ অ্যাজ আ রেড ফ্ল্যাগ? অনিমার দিকে নির্বিকার চোখে তাকালো ঈশান। ফ্রেন্ডের সাথে দেখা করতে গেলে তার অসুস্থতার কথা জানতে পেরে সেখানে গেলে তাকে রেড ফ্ল্যাগ বলে? সবাই হতাশ হচ্ছে। তারা ঈশানকে না খুলে সবটা বলতে পারছে, আর না তো ঈশানকে বোঝাতে পারছে। অনিমা বিরক্ত হয়ে বসে পড়ে চেয়ারে, রাগে মুখ চোখ লাল দেখাচ্ছে। আসার সময় বারবার রুষাকে বলে এসেছিল ঈশানকে যেন কোনোভাবে আর বিরক্ত না করে, ঝামেলা না করে। মেয়েটা সেই ফোন দিয়ে নাটক শুরু করেছে। ইচ্ছে তো হচ্ছে সব সত্যি ঈশানকে বলে দিতে, কিন্তু তাতে হিতে বিপরীতেই হবে। ঈশান থামে না, বেরিয়ে যায় বাইক নিয়ে। আটকাতে সত্যি বলতেই হতো, বলতে দিলি কেন? নিয়াজের কথাই অনিমা মাথা নাড়ে। ঈশানের রাগ জানিস, খুন হবে মেয়েটা। এখন যদি ঝামেলা করে বিয়েটা। ঋতু মাথা নাড়ে। আমার মনে হয় না ঈশান বিয়েটা ভাঙতে পারবে, দিদা দেবে না। বিয়ে না ভাঙলো, এমনই কোনো কারণে তিথিরকে নিয়ে ঈশানের সমস্যা। বিয়ে হলে ওকে মেনে নেবে, তার কি গ্যারান্টি? নাইমের কথাটা ফেলল না, যথেষ্ট যুক্তি আছে। আজকে দেখবে রুষা কোনো ঝামেলা করে নাকি। দরকার হলে ঈশানকে সবটা জানাতে বাধ্য হবে তারা। ঘড়ির কাঁটায় রাত্রি 10:30। তিথির সহ বাড়ির সবাই সোফায় বসে আছে। কালকের জন্য নিশি, নুরি আর বাড়ির 3 গিন্নি মিলে টুকটাক শপিং করে নিয়ে এসেছে, সেগুলো খুলে দেখানো হচ্ছে। ঈশান মিনিট 20 হলো বাড়িতে এসেছে। সেই যে সকালে বেরিয়েছিল, সারাদিন আর কোনো খোঁজ খবর নেই। তিথিরের জন্য লাল টুকটুকে একটা শাড়ি কেনা হয়েছে। ঈশানকে দেখানোর জন্য সবাই অপেক্ষা করছে। ঈশান সেই যে উপরে গেল, আর নামছেই না। রাহেলা দেওয়ান ঠেলা দিলেন তিথিকে। ঈশানকে ডেকে আনতো মা, যা। তিথির চোখ বড় বড় করে তাকালো। আমি পারবো না, সবে বাহিরে থেকে এসেছেন, আমাকে ধমক দিবেন এখন ডাকাডাকি করলে? সবাই হেসে ফেললেন তিথিরের কথায়।
কাল থেকে তুই ওকে ধমকাবি। আর আজ এত ভয় পেলে চলে? যা। সবাই এক প্রকার জোড়াজুড়িতে অনিচ্ছা সত্ত্বেও উঠে গেল তিথির। সময় নিয়ে হেঁটে এসে দাঁড়ালো ঈশানের রুমের সামনে। দরজায় নক করার জন্য ধাক্কা দিতে শটানে খুলে গেল দরজা। মাথা ঢুকিয়ে উকি দিল, ঘরে কাউকে দেখা যাচ্ছে না। ইতস্তত করেও ঢুকে পড়ল ঘরে। ঘরে কেউ নেই। বাথরুম থেকে পানির শব্দ পাওয়া যাচ্ছে। তার মানে বাথরুমে। কি করবে? অপেক্ষা করবে নাকি নিচে গিয়ে বলবে? অপেক্ষা করেও পায়নি। চলে যেতে উদ্যত হতেই বাথরুমের দরজা খুলে বেরিয়ে এলো ঈশার। তিথি চমকে তাকালো। সারা শরীরে পানি চিকচিক করছে। মাথা ভেজার চুল থেকে মুক্ত দানার মতো পানির ফোঁটা টপ টপ করে পড়ছে। শুধু একটা তাওলে কোমরে পেঁচানো জিম করা সুটাম পেশিবহুল শরীর দৃশ্যমান হলো তিথিরের সামনে। পেটের উপরে কারুকার্য ফুটে আছে। দুহাতে ফট করে মুখ চেপে ধরল তিথির। বড় অসময়ে এসে পড়েছে সে। এম্বারেসিং ব্যাপার ঘটে শুধু তার সাথে। ঈশান হুট করে তার ঘরে কাউকে আশা করেনি। তার ঘরে হুটহাট কারো আসার পারমিশনও নেই। তার মধ্যে এই মেয়ে সাহস করবে এটা তো কল্পনাও করতে পারেনি। রাগী চোখে এগিয়ে এসে দাঁড়ালো তিথিরের সামনে। চোখ বন্ধ অবস্থাতে ঈশানের অস্তিত্ব তার একদম সামনে টের পেল তিথি। শরীর থেকে করা বডি ওয়াশের আর আফটার শেভের ঘ্রাণ ভেসে আসছে। নক না করে ঘরে ঢুকেছিস কেন? বেয়াদব, ম্যানার্স নেই? তিথির আহত হলো এমন গলায় কথা বলায়। হাত ছড়া মুখের ওপর থেকে। আপনি জামা কাপড় পরেছেন? তুই হাত ছড়া। ঈশানের গমগমে গলায় ধমকে কেঁপে উঠল তিথির। কাপা কাপা হাত দুটো সরিয়ে তাকালো। ফট করে অন্যদিকে চোখ সরিয়ে নিল। জামা কাপড় পরেনি এখনো। কি সমস্যা? কাপড় পরছেন না কেন? আমার ঘর, আমি যেমন খুশি তেমন থাকবো। তোর সমস্যা কোথায়? তিথির ঘুরে দাঁড়ালো। তেরা লোকটার সাথে কথাই পারবে না সে। আপনারই ঘর, তবু পড়ুন প্লিজ। না বলে ঢুকেছিস কেন? মহা সমস্যা তো। ভেতরে আপনি থাকলে তবে তো ডাকবো। ডেকেছিলাম, আপনি ছিলেন না। বাইরে দাঁড়িয়ে থাকতে? মগের মূল্য পেয়েছে, অসহ্য। ঈশান ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। এমন চোরের মতো এদিক সেদিক চোখ ফেরাচ্ছে মেয়েটা। আপনাকে নিচে ডাকছে, আসুন। তিথির পা বাড়াতে ওড়নায় টান পড়ল। ঈশান হ্যাসকা টানে পেছনে নিয়ে আসলো। তিথিরের গলা শুকিয়ে এলো। ঈশান এগিয়ে গিয়ে দরজার সিটকানে আটকে দিল। তিথির চোখ বড় বড় করে ফেলল। দরজা আটকালেন কেন? আমি বেরোবো তো। আপনি জামা কাপড় পরে আসুন। দাঁড়া এখানে, সোজা তাকা আমার দিকে। অসম্ভব। সম্ভব কর, তাকা। পারবো না আমি। পারবি না কেন? নাচতে নাচতে তো বিয়ে করছিস। শরীর দেখতে বা দেখাতে সমস্যা হবে কেন? তিথিরের হাত কাঁপছে রীতিমতো। একই ধরনের কথাবার্তা। আমি তো ঘুমাইও এভাবে, তখন কি করবে? তিথিরের কান্না পাচ্ছে এখন। ঈশান ওর ওড়নাটা এখনো ছাড়েনি। না হলে দিত এক ছুট। কাল থেকে আমিও এই ঘরে যখন থাকবো জামা কাপড় পরে ঘুমাবেন দয়া করে। জামা কাপড় পরে ঘুমানোর আমার অভ্যাস নেই। তোর জন্য আমি আমার অভ্যাস পাল্টাতে পারবো না। তিথিরের মেজাজ খারাপ হলো। ঠোঁট কাটা লোক একটা। হে কি কথা, একটু তো লজ্জা করুন। এককালে তো বোন লাগতাম আমি নাকি? হ্যাঁ, এখনো অব্দি বোনই, বউ হয়নি। ঈশানের মধ্যে তিথির কথায় লজ্জার উদয় হতে দেখা গেল না যদিও, বরং আরেকটু এগিয়ে দাঁড়ালো। তিথির দুই পা পিছিয়ে দাঁড়ালো। ঈশান মাথা নিচু করলো। ফিসফিসিয়ে বলে উঠল, সে পার চকিয়ে তুই বিয়েটা করছে? অভ্যাস করো না এইভাবে দেখার। তিথির টানাটানি করলো ওড়নাটা ঈশানের হাত থেকে ছাড়ানোর জন্য। ঈশান ছাড়লো না। তিথির দাঁতে দাঁত চেপে ধরলো। খোদার দয়া তো বানিয়েছেন শরীর একখানা, ভালো কথা সেটা। তা এত দেখানোর কি আছে? শরীর বানিয়েছে কষ্ট করে, দেখাবো না? তো এক কাজ করুন, মোড়ের ধারে বিশাল একটা পোস্টার লাগিয়ে দিন, দেখুক লোকে। ঈশান হাতে ওড়নাটা পেঁচিয়ে ফেললো বেশ খানিকটা। বাঁকা হাসলো। ভুল বলিস নে, করা যায়। দেখ তো, কোমরের তোয়ালেটা আরেকটু নিচে নামাতে হবে নাকি? দেখ দেখ। তিথির দুহাতে জাপটে ধরলো নিচের চোখ। লোকটার এক ফোঁটাও লজ্জা নেই। এ লোকের সাথে তার নাকি সংসার করতে হবে। খোদা মাফ করো। আস্তাগফিরুল্লাহ। প্যান্ট পরুন বলছি, অসভ্য লোক। তখন তো হাঁ করে ঠিকই দেখছিলে।
তিথির অবাক হলো। সে কখন দেখেছিল হা করে, উল্টো নিজেই তো আরো দেখানোর জন্য মরিয়া হয়ে আছে, আবার তাকে দোষ দেওয়া হচ্ছে। চোখ বন্ধ করে ধাক্কা দিতে গেল ঈশানকে। ঈশান ডান হাতে চেপে ধরল তিতিরের 2 হাত। তিতির ছটফট করতে লাগলো ছাড়ানোর জন্য। আপনার চোখে ন্যাবা হয়েছে, সরুন তো। মহা পাপ করে ফেলেছি এই ঘরে এসে, অসহ্য। ঈশান হাত ছাড়লো না, উল্টো আরো শক্ত করে চেপে ধরল হাতটা। তিথির ব্যথায় নীল হয়ে গেল, চোখে পানি জমে এসেছে, তাকাচ্ছে না এখনো। ঈশান তাকিয়ে দেখলো তাকে, ঠোঁট উল্টাচ্ছে, তীর তীর করে কাঁপছে ঠোঁট আর চোখের পাতা, নাক ফুলাচ্ছে। নাক টানলো 2বার, কান্না আটকানোর চেষ্টা আর কি। ঈশান বাঁকা হাসলো। বিয়ে নাকি এই মেয়ে স্ব-ইচ্ছে করছে, নাচতে নাচতে রাজি হয়েছে, আবার বড় মুখ করে বলে তাকেই বিয়ে করতে চায়, অথচ এতটুকুতেই এমন মুখ লুকিয়ে আছে। তোকে চোখ খুলতে বলেছি। আমাকে ছাড়ুন, ব্যথা পাচ্ছি। ব্যথা দিয়েছে? দিচ্ছেন না? এটাকে ব্যথা বলে? আপনার মতো হাতই বুঝবে কিভাবে? ছাড়ুন, লাগছে, হাত ভেঙে যাবে। এটাকে তো ব্যথা বলে না। না বলবো, তবুও ছাড়ুন। তুই চোখ না খোলা অব্দি ছাড়বো না। চোখ খুলবি, আমার মাথা থেকে পা অবধি চোখ বোলাবি, তারপর ভেবে দেখবো ছাড়বো কিনা। উফ, জামা কাপড় পরুন, তাকাচ্ছি। জামা কাপড় পরলে দেখবি কি? দেখতে আমি চাচ্ছি না। চাচ্ছিস না মানে? বিয়ে করছিস কেন তাহলে? কি দেখতে? আপনার রূপ। আহ, ছাড়ুন বলছি তো, ব্যথা পাচ্ছি। সাউন্ড টোনটা সুন্দর, আবার কর তো। তিথিরের শরীর শিরশির করে উঠল। ঈশান ঘেঁষে দাঁড়িয়ে আছে, কাঁদো কাঁদো গলায় বলল, কি সমস্যা আপনার? ছাড়ছে না কেন আমাকে? আর নক না করে ঢুকবেন না? সত্যি খুব ব্যথা লাগছে। কয়েক সেকেন্ডের মধ্যে ঈশানের ঠোঁট নিজের কানের কাছে অনুভব করলো। গরম নিঃশ্বাস ছুঁয়ে যাচ্ছে তিতিরকে, কেঁপে উঠছে শরীর, শীতল হয়ে আসছে। ঈশান হেসকি স্বরে বলল, এর থেকে বেশি ব্যথা বিয়েতে। বিয়ের জন্য নাচছিস কেন তাহলে? এসব বলছে লোকটা। তিতিরের মাথা ঘোরাচ্ছে, একে তো হাতের ব্যথা, তারপর লোকটা একেবারে গায়ের উপরে এসে এভাবে কথা বলছে। করবো না বিয়ে, ছাড়ুন না ভাইয়া। কাটা খায়ে নুনের ছিটা লাগলো ঈশানের। হঠাৎ হাতের মোচড়ায় শব্দ করে কেঁদে ফেলল তিথির। পেছন দিকে ধাক্কা অনুভব করলো, পিছিয়ে গেল, পড়তে গিয়েও পড়ল না। বের হো তাড়াতাড়ি, আবার কিছু করে বসার আগে। আর এখন থেকে জামার গলা ছোট করে দিতে বলবি দর্জিকে। দরজার দিকে বাড়ানো পাটা থমকে গেল তিথিরের। আজকেও সেই জামাটা? এর আগেও একদিনই জামাটার কথা বলেছিল ঈশান। ইস, কি লজ্জা! তিতির ঝট করে ঘুরে দরজার ছিটকিনি খোলার জন্য হাত বাড়ালো। আরেক সমস্যা হলো, নাগাল পাচ্ছে না তো। দরজার কপাল ঠেকিয়ে হু হু করে কেঁদে উঠল সে। কপালটাই তার খারাপ, বাড়ির মানুষ তার সাথে পুরুষ মানুষ ভেবে একটা বাঘকে বিয়ে দিচ্ছে। সেও অবশ্য স্ব-ইচ্ছায় বাঘের মুখে পড়তে চাচ্ছে, কিন্তু হুটহাট এমন অপ্রস্তুত অবস্থায় ফেলার মানে কি? বিয়েটা হয়নি, একটু সময় লাগবে না মানাতে। 2বার লাফালো, কিছুতেই নাগাল পেল না। ঈশান দেখছে মেয়েটার বাচ্চামো, লাফাচ্ছে দরজা খোলার জন্য। ছোটবেলায় তোর মামারা হরলিক্স খাওয়াতে দেখতাম, গ্লাসে গ্লাসে সকাল বিকেল গিলতে। যখনই সামনে পড়তে দেখতাম হাতের তালুতে নিয়ে চেটে চেটে হরলিক্স খাচ্ছিস। লাভ কি হলো তাতে? সামনে দরজাটাই খুলতে পারছিস না, লস। তোর পিছনে হরলিক্সের টাকা খরচ করা লস। 1 ইঞ্চি বারিশও নেই ওতে। আর তোকে ঝোলাচ্ছি আমার গলায়। ঝোলাচ্ছি শব্দটা শুনে তো কেঁদে কেঁদে অস্থির হয়েছিলে। ভেবে দেখ, ভুল বলেনি। আমার সামনে তুই কতটুকু। আমার গলায় জড়িয়ে ধরলে আমি সোজা হলে তুই কিন্তু ঝুলিয়ে থাকবি। ফালতু লোক, উঠতে বসতে সব বিষয়ে তেরা আর খোঁচা মারা কথা। ছোটবেলায় গুঁড়া দুধ হরলিক্সের গুঁড়াকে চেটে চেটে খেয়েছে। এই লোক আবার সেই কথা মনে রেখে ঘটা করে পিন মেরে মেরে শোনাচ্ছে। অসহ্য লোক। তিথিরের মুখ বাঁকালো, দাঁতে দাঁত পিষলো। হরলিক্সের ডেট এক্সপায়ার ছিল বোধ হয়। তাহলে যে পরিমাণ গিলতে এতদিনে উপরে চলে যেতে। আপনি অস্বাভাবিক লম্বা, তাই আমাকে খাটো লাগে। নিজেকে আয়নায় দেখেছিস? এটা টেরির সমান। তিতিরের ইচ্ছে হচ্ছে গলাটা টিপে ধরতে, কিন্তু দরজা এখনো খুলতে পারেনি। এর আগে কিছু করলে এই ঘরে তার কবর হয়ে যাবে। তাই আপাতত গলা টেপার ইচ্ছেটা গলা টিপে মিনমিন গলায় বলল, সত্যি খুব লস হয়েছে মামাদের।
আমি চাকরি বাকরি করে বয়াম বয়াম হরলিক্স কিনে দিব মামাদের আবার। এখন অন্তত দরজাটা খুলে দিন না এখন প্লিজ। এই বাড়িতে আর কি হরলিক্স খায় না। আপনার বাচ্চাদের খাওয়াবেন। কি? কাদের? আপনার বাচ্চা। তিতির থমকে গেল। কথার পেছে কি রেখে কি বলছে। কাল এই বিটকেল লোকটার সাথে তার বিয়ে, এই লোকের বাচ্চা মানে তো ইস, কি লজ্জা। তিতিরের মুখটা টমেটোর মতো লাল হয়ে গেল। ঈশান এগিয়ে এলো, তবে দরজা খুললো না। 2 হাত রাখলো দরজার উপর, তিতিরের দুপাশে। তিতির আবার বন্দি হলো সেখানে। সুঠাম ঈশানের সামনে তিতিরকে এইটুকুনি দেখালো। তিতিরের হাত পা চেপে চুপসেই রইল। ঈশান হাত বাড়িয়ে চুলের কাঁকড়াটা খুলে ফেললো। ঝরঝরে চুলগুলো ছড়িয়ে গেল পিঠের উপর, কোমর ছাড়িয়ে নেমে গেল আরো অনেকটা। দরজা ছিটকেনে খুলে দিয়ে ফিরে গেল বিছানার কাছে। তিতির 1 সেকেন্ডও দাঁড়ালো না, আর দৌড়ে বেরিয়ে এলো। ইস, নিচে সবাই না জানি কি ভাবছে। ডাকতে এসে ঘন্টাখানেক নিখোঁজ। যা ভেবেছিল ঘটলও তাই। নিচে নামার সময় টের পেল সবার নজর তার দিকে। মামার এখন কেউ নেই, বোধহয় ঘরে গিয়েছেন। রাহেল আর রিক্তা দেওয়ান খাবার গুছিয়ে ফেলছেন। তিথি সোফার কাছে এসে বসতেই বাঁকা হেসে ধাক্কা দিল নুরি। এত দেরি হলো সামান্য একটা ডাক দিতে? বড় 2 যা মিটমিটিয়ে হাসছেন দূর থেকে। তিতির স্বাভাবিক থাকার চেষ্টা করলো, অজান্তে লজ্জা পাচ্ছে সে। শাওয়ার নিচ্ছিল তোদের ভাই, অপেক্ষা করছিলাম তাই। আমাদের ভাই? তা আমাদের ভাইটা তোয়ালে এগিয়ে দিতে ডাকেনি? নিয়েই ঢুকেছিল। তাও তো তোয়ালেটা চাওয়ার কথা না, তা না হলে এত দেরি হলো। বলে মুখ চেপে হেসে ফেললো নিশি, নুরি, তমা। ছোট গিন্নি শাড়ির আঁচলে মুখ চাপা দিলেন। নয়ন আহত হলো সেসব কথায় কান না দেওয়ার চেষ্টায় ফোন কানে উঠে গেল দূরে। তিতিরের নাক কান লাল হয়ে গেছে, গরম বাতাস বের হচ্ছে কান থেকে। ছোট বউ, কী সব বলছো? সবাই আছে। ও, সবাই আছে তার জন্য বলছিস না? তার মানে কিছু মিছু? হ্যাঁ, কিচ্ছু না, বললামই তো, আমি অপেক্ষা করছিলাম জাস্ট। তাহলে ব্লাস করছিস কেন এত? আয়না ধরবো? এই না। রাহেলা দেওয়ান হাত মুছে এসে বসলেন তিতিরের পাশে, জড়িয়ে ধরলেন তিতিরকে। আলতো থাপ্পড় লাগালেন নুরির বাহুতে। তিতিরও মুখ লুকালো বড় মামনির বুকে। মেয়েটাকে জ্বালাচ্ছিস কেন? আমি শাশুড়ি, এখানে আছি। মেয়েটা বুঝি লজ্জা পায় না? যা বলবি আলাদা ডেকে বলবি। বড় মামনি, তুমিও? সবাই অট্ট হাসিতে ফেটে পড়ল। ঈশান নেমে আসছে। ঈশানকে দেখে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো সবাই, যদিও নিশি, নুরি ঠোঁট টিপে হাসছে। ঈশানকে দেখে এগিয়ে পাশে এসে বসতে বললেন রাহেলা দেওয়ান। বস এখানে। ঈশান বসলো মায়ের পাশে। তোকে বলেছিলাম তিতিরের শাড়ি কিনতে যাওয়ার সময় সাথে থাকবি, ফোনেই পেলাম না তোকে। ব্যস্ত ছিলাম মা, তাছাড়া আমি এসবের কি বোঝে। রাহেলা দেওয়ান কথা বাড়ালেন না, হাত বাড়িয়ে তিথিরের জন্য কেনা লাল টকটকে বেনারসিটা বের করলেন, জড়িয়ে দিলেন তিথিরের গায়ে। দেখ তো তোর বউকে কেমন লাগছে। ঈশান দেখেও দেখলো না যেন, ফোন হাতে ব্যস্ত ভঙ্গিতে উঠে দাঁড়ালো। ভালো মা, সুন্দর। তুমি কিনেছ, সুন্দরী হবে। রাহেলা দেওয়ান হতাশ হলো। তাকালেই তো না। ঈশান চিড়ির দিকে হাঁটা দিলে। দেখেছি মা, আমার ইম্পর্টেন্ট একটা কল এসছে, তোমরা কথা বলো। ঈশান অপেক্ষা করলো না আর না তা লাল বেনারসিটা দেখলো একবার। তিথি ছলছল চোখে ঈশানের প্রস্থান দেখলো। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বেয়াদব মেয়ের ছলনায় পড়ার মানি হয় না। নয়ন দোতলায় করিডোর থেকে অবিরাম তাকিয়ে দেখছে তিথিরকে। কি সুন্দর লাগছে। বেনারসি তো এখনো পরেইনি, শুধু গায়ের উপর দেওয়ায়, তাই একদম লাল টুকটুকে বউ লাগছে। দীর্ঘশ্বাস ফেলল সে। বুক জ্বালা করে তিথিরকে দেখলে আজকার ছিদ্র হয়ে যেতে চায় প্রাণটা। তবে সব অনুভূতিকে কবর দেবে সে। ভাইয়ের বউয়ের দিকে নজর দেওয়া রীতিমতো অন্যায়, পাপ। থাকলো না হয় কিছু অনুভূতি নীরবে। জীবন কেটে যাবে জীবনের মতো, ঠিক কেটে যাবে। আজ আবহাওয়া বেশ মেঘলা, দমকা বাতাস বইছে অনাব্রত। গতকাল রাত থেকে এই অবস্থা,
তবে বাড়ির বাইরে কোনো আয়োজন না থাকায় কোনো সমস্যা হচ্ছে না। ঘরোয়া আয়োজন সব শুরু হয়ে গেছে সেই সাত সকাল থেকে। বাড়ির ভিতরে ছেলেমেয়েরা মিলে টুকটাক সাজিয়ে গুছিয়ে ফেলেছে। গোল্ডেন ফেয়ারি লাইটের আলোয় ঝলমল করছে বাড়ির ভিতরটা। সিঁড়িসহ বাড়ির একোণ ওকোণ বিভিন্ন ধরনের সতেজ ফুল দিয়ে মোড়ানো। রাইসুল সাহেবের দুই চাচাতো ভাই তাদের পরিবার সহ এসে পড়েছেন। তার গ্রামে 2-4 বন্ধু ও মুরব্বীরা আসার কথা। নিয়াজ, সাজিদ, অনিমা, নাইম আর ঋতু চলে এসেছে সকাল সকাল। বাড়ির গিন্নিরা ব্যস্ত রান্নাঘরে, কর্তারা সবাই বসে আড্ডায় বসা। শুক্রবারের দিন জোহরের নামাজের পরে কাজী সাহেব চলে আসবেন। বিয়ে পড়ানো হবে জোহরের পরপরই। ঈশান ঘরের মধ্যে কাগজপত্র মেলে বসে আছেন। তাদের অফিসে বেশ কিছু হিসাবের গরমিল, সেগুলো দেখছে মনোযোগ সহকারে। এরই মধ্যে দরজায় বেশ কয়েকবার কড়া নাড়ার শব্দ এসেছে তার কানে। সে অবশ্য সেসবে আমলে নেয়নি, আর না তো দরজা খুলেছে, ব্যস্ত বলে কাটিয়ে দিয়েছে। এবার অবশ্যই সে ধার কেউ ধারছে না। ক্রমাগত দরজার আওয়াজ হচ্ছে। এক প্রকার বিরক্ত হয়ে দরজা খুলল সে। তার বিচ্ছু বন্ধুগুলো সবকটা দাঁড়িয়ে। তার খানিকটা পেছনে নিশি, নুরি, রিশা, রোশনি আর রাফিও দাঁড়িয়ে। সবকটাকে এমন হাট হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বেজায় চটল ঈশান। বাসখাই কণ্ঠে ধমকে উঠল। বললাম তো একটু ব্যস্ত আছে। তোদের সবারই এখনো ডাকাডাকি করতে হবে? দরজা খোলা পেয়েছে, এই সুযোগ আর কেউ ছাড়ে? ভাই বোনগুলো সাহস না পেলেও তার অসভ্য বন্ধুগুলোর মধ্যে সে বালাই নেই। নিয়াজ, অনিমা এক প্রকার ঠেলে টুলে ভিতরে ঢুকে পড়ল। ইশারা করলো বাকিদেরও ভিতরে ঢোকার। একে একে সবকটা ঠেলে টুলে ঘরের মধ্যে ঢুকে পড়ল। সবার পেছনে বড় বড় ফুলের ডালা নিয়ে 4 লোককে ঢুকতে দেখা গেল। ঈশান কপাল কুঁচকে বুকে আড়াআড়ি ভাবে হাত সোজা ভাঁজ করে তাকালো ঘরের ভিতরে ঢোকা সবকটাকে। নিশি, নুরি খানিকটা কাচুমাচু হয়ে অনিমাদের পেছন পেছন দাঁড়িয়ে আছে ভাইয়ের ভয়ে। সাজিদ আর নাইম গম্ভীর মুখে লোকগুলোকে বুঝিয়ে দিতে শুরু করলো কিভাবে কি সাজাতে হবে। কি শুরু করলে এসব? কাজ করছিলাম তো। ঈশানের কথায় সবার চোখ গেল বিছানার উপর ছড়িয়ে থাকা কাগজগুলোর। সাজিদ ইশারা করতে দ্রুত হাতে সেগুলো গুছিয়ে ফেললো অনিমা। ঈশানের হাতে গুছিয়ে দিল সেগুলো। তালামিরা ডক্টরারি, আজকে কোনো কাজ নেই তো? এগুলো কি হচ্ছে জানতে পারি? নিয়াজ অবাক হওয়ার মতো মুখ বানালো। ঈশানের সামনে চলে এলো। আমিও অবিবাহিত, এখানে বেশিরভাগ অবিবাহিত। তাই বলে বিয়ের দিন ছেলের ঘর কেন সাজায় এটা তো আমাদের কেউ কাউকে মাইকিং করে জানায়নি, তাই আমরাও জানি না। আর তুইও জানিস না। কোন জগতের বাসিন্দা তুই? ঈশান বিরক্ত হয়। সবাই খুব ভালো করেই জানে এই বিয়েটা সে করতে চায় না, আর না তো ওই মেয়েটাকে সে মানে বা মানতে পারবে। দিদার কথায় বিয়েটা করতে হচ্ছে, তার মধ্যে এইসব বিরক্তকর আচরণের মানে হয় কোনো? আমার রুমে এসব কিছু হবে না, আউট। কারোর মধ্যে ভাবান্তর দেখতে পাওয়া গেল না। মাঝখান থেকে সবাই এক প্রকার তেড়ে আসলো ঈশানের দিকে। অনিমা কোমরে হাত রেখে হুমকি গলায় বলল, তুই বললেই হবে। বাসর ঘর আমরা সব নিচে পারমিশন নিয়ে এসেছি। ঈশান দীর্ঘশ্বাস ফেলে। এসব পাগলদের বোঝানো তার সাধ্যের বাহিরে। এখন নাটক করছিস? পুতুলের মতো বউকে যখন লাল বেনারসিতে রেখে যাব এই ফুলসজ্জার খাটে, দেখে হাট হাতে করে থাও মেরে বসে থাকবি, তখন ফুল কোনটা খুঁজেই পাবি না। তারপর দেখবো বেটা তোরে কন্ট্রোল কোথায় থাকে, তখন বলিস বাসর করব না। নাইমের কথায় অট্ট হাসিতে ফেটে পড়ল পুরো রুমের সবাই। ঈশান ধমক দেবে তার সুযোগও পায় না। এত হইচই শুরু করেছে এরা রুমের ভিতর। নেহাত দিদার জন্য এসব করতে হচ্ছে, আর এরা এসব দিদার পারমিশন নিয়ে এসে করছে। না হলে কোনো কিছুই ধার ধারতো নাকি সে? ঘাড় ধরে বের করে দিত এক একটাকে। টুংটাং শব্দ করে ফোনে মেসেজ আসতেই চোখ কুঁচকে তাকিয়ে রইল সেদিকে। টেবিল থেকে মানিব্যাগ আর বাইকের চাবিটা হাতে নিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। কোথায় যাচ্ছিস এ সময়? নিয়াজ পেছন থেকে ডেকে উঠল। ঈশান থামলো না, ভারী গলায় শুধু বলল, কাছে। আর কিছু কাউকে বলার সময় না দিয়ে গটগট করে বেরিয়ে গেল সেখান থেকে। ঈশানের যাওয়ায় সবাই এক প্রকার খুশি হলো, আর খ্যাসখ্যাস করবে না। এখানে থাকলে বকাঝকা করে মাথা খেয়ে ফেলতো। তার থেকে ভালো যেখানে যাচ্ছে যাক, তারা নিশ্চিন্তে সাজিয়ে ফেলতে পারবে।
আজকেও নিজের ঘর থেকে বেরিয়ে নিজের অজান্তেই চোখ গেল পাশের ঘরের হাট করে খোলা দরজার দিকে। স্বাভাবিকভাবে হেঁটে যাওয়ার সময় তাকালেও এবার থমকে গেল পা দুটো। তিতির বসে আছে বিছানার কিনারায়, গায়ে কাঁচা হলুদ কালারের একটা শাড়ি, দুই হাত দুদিকে ছড়িয়ে রাখা দুটো বালিশের উপর হাতে মেহেদি দিয়েছে কিনা, দুটো পাও তাই, লম্বা করে সমানে একটি টুলের উপর পা রাখা, পায়েও অল্প করে মেহেদি পরা। শাড়িতে না লাগার ব্যবস্থা করতে গিয়ে শাড়িটা বেশ খানিকটা পায়ের উপরের দিকে তোলা, ফলস্বরূপ ধপধপে ফর্সা পা দুটোই বেশিরভাগ অংশে দৃশ্যমান। বাহিরে দমকা বাতাসে খোলা চুলগুলো আশ্রে পড়ছে বারবার মুখের উপর। বিরক্তি ভঙ্গিতে হাতের উল্টো পিঠ দিয়ে সরাতে চাচ্ছে সেগুলো। ঈশান খেয়াল করলো তার বুকের বাঁ পাশে চিনচিন করছে, দ্রুত চলছে অনেকটা। এই মেয়েকে শাড়িতে দেখলেই এমন হয় কেন বুঝতে পারে না সে। ঘরে এখন তিথি ছাড়া কেউ নেই বুঝতে পারল সে। ধীর পায়ে শব্দহীন ঢুকলো ঘরের মধ্যে। তিথির অনেকটাই উল্টো হয়ে আছে, খোলা চুলের কারণে হুট করে ঘরে কেউ ঢুকলে চোখে পড়ার সম্ভাবনা কম। ঈশান কাছাকাছি যেতে কারোর অস্তিত্ব টের পেল বোধহয় সে। তমা ভাই, চুলগুলো বেঁধে দে প্লিজ, আর পিঠটা চুলকে দে তো জলদি। ঈশান থ মেরে দাঁড়িয়ে থাকে, কাপা হাত এগোয় তিথিরের দিকে। চুলগুলো আলতো হাতে ধরতে খসখসে হাতের ছোঁয়া লাগে তার ঘাড়ে। শিউরে উঠে সে, এটা তো তমার হাত নয়। চমকে পেছনে ফেরার জন্য নড়ে চড়ে উঠে, তবে ঘুরতে পারে না। ঈশান দুই বাহু চেপে ধরে ধমকে উঠে। সোজা থাক। তিতি হতবিহ্বল হয়। ঈশান ভাই। ঈশান কিছু বলে না। বিছানা থেকে হাত বাড়িয়ে ক্লেচার দিয়ে অপটু হাতে চুলগুলো কোনো মতে পেঁচায়। চোখের সামনে দৃশ্যমান হয় উন্মত্ত ফর্সা পিঠ। ব্লাউজের গলা বেশ বড় পেছন দিকে, পিঠের বেশিরভাগই দেখা যাচ্ছে। হুট করে ঈশান খেয়াল করে তার গলাখানা অস্বাভাবিক শুকিয়ে এসেছে। তিথির মিনমিন করে বলে, হয়েছে, আর লাগবে না কিছু। ঈশান চোখ সরায় না উন্মুক্ত পিঠ থেকে। চোখের সামনে পিঠের বাঁ পাশে জলজল করছে একটা কালো কুচকুচে তিল। সেদিক তাকায় ঢোক গিলে ঈশান। নিজের অজান্তে হাতের 4 আঙ্গুলের উল্টো পিঠ ছোঁয়ায় সেখানটায়। তিথির তখন আশ্চর্যতায় চূড়ান্তে। ঈশানের এহেন ছোঁয়ায় শরীর অবশ হয়ে আসে তার। উঠে সরার অবস্থাও নেই। মৃদু আত্মনাদ করে উঠে সে। ঈশান ভাই। তিথিরের গলার আওয়াজে ঈশানের হোশ ফেরে, সরে আসে সেখান থেকে। দাঁড়ায় না আর 1 সেকেন্ডও সেখানে। তিথির পাশ ফিরে ঈশানের প্রস্থান দেখে। শরীর এখনো কেঁপে যাচ্ছে। এমন অনুভূতির কারণ কি? সম্পর্ক বৈধতা পাবে তাই বুঝি? হবে হয়তো। শার্টের বোতাম ঠিকঠাক করে নিচে নামাতেই পরিবারের সবার সামনেই পড়ল ঈশান। বাবা, চাচা এবং তাদের বন্ধুরা বেশ কয়েকজন সোফায় বসে গল্প করছেন। তাকে এভাবে ফিটফাট হয়ে হন্ততন্ত হয়ে নামতে দেখে রান্নাঘর থেকে দ্রুত পায়ে বেরিয়ে এলেন রাহেলা দেওয়ান। হ্যাঁ রে বাপ, এই সময় কোথায় যাচ্ছিস? ঈশান মায়ের দিকে ফেরে। রাইসুল দেওয়ান সহ সবাই ঘুরে তাকিয়ে আছে ঈশানের দিকে। একটু আর্জেন্ট দরকারে মা, বেরোতে হবে। সবার কপালে ভাঁজ পড়ে। রাহেলা কিছু ছেলেকে বলার আগেই শোনা যায় রাইসুল দেওয়ানের গমগম কণ্ঠ। এই সময় বাইরে বেরোচ্ছ মানে? বেলা 10টাও আছে, নামাজের পর কাজী সাহেব চলে আসবে, এখন কোথাও যাওয়া চলবে না। ঈশান পিতার দিকে তাকালো না। পিতার পুত্রের মান অভিমান কমেনি এখনো। মায়ের দিকে ফিরল। মা, খুব দরকার, না গেলেই নয়। রাহেলা, তোমার ছেলেকে বলে দাও এখন না বের হতে। শুভ অশুভ এর একটা ব্যাপার আছে তো নাকি? ঈশান চুপ করে রইল। রাহেলা দেওয়ান ছেলের হাত টেনে ধরলেন। সত্যিই তো, তোর বাপ ঠিকই বলছেন, এখন না বের হলে। মা বলছি তো, সময় মতো চলে আসবো আমি, এখন আটকেও না। ঈশান দাঁড়ায় না। রাইসুল দেওয়ানের চোখ রাঙানি উপেক্ষা করে ব্যস্ততার ভঙ্গিতে বেরিয়ে যায় বাড়ি থেকে। রাইসুল দেওয়ান ক্ষিপ্ত হয়ে তাকিয়ে থাকেন সেদিকে। সবাই তাকে বোঝাতে ব্যস্ত ছেলে যখন বলল নিশ্চয়ই ঠিক সময় ফিরবে, এত রাগারাগির কাজ নেই। তিতিরকে ফেসিয়াল করাচ্ছে তমা। সকাল থেকে একটার পর একটা নিয়ে ঝামেলা করেই যাচ্ছে এই তমাটা। তিতির এখন বিরক্ত। তার এইসবে অভ্যাস কম। বিয়ে বলে এত এত ঝামেলা ঝক্কি করার মানে হয়? কে শুনে কার কথা?
এতক্ষণ তো নিশি নুরিও এসে জুটেছিল। এখন কিছুক্ষণ হলো সে দুজন তাও কোথাও একটা গিয়েছে। তমা তিথিরের পায়ে মেহেদি তুলে ডলাডলি করে গরম পানিতে পা পিছিয়ে অপেক্ষা করছে। তিথির রাগী গলায় থমকে ওঠে। আর কি কি ঝামেলা করবি তুই বলবি? হুম, না কোনো আয়োজন, না কিছু, তুই এগুলো নিয়ে পড়েছিস কেন বলতো? তমা মুখ ভেঙায়, গম্ভীর মুখে জবাব দেয়। সে অনুষ্ঠান হোক আর না হোক, বিয়ে তো বিয়েই। সাজাবো তোকে একটু পর থেকে, মেকআপ বসা লাগবে না ঠিক মতো। তাছাড়া অনুষ্ঠান না হলেও বাসরটা তো হবে নাকি? বলেই চোখ টিপল তিথিরের দিকে। তিথিরের মুখ হঠাৎই লাল হয়ে গেল। সত্যিই তো, আজ থেকে ওই মানুষটার সাথে এক ঘরে বাকিটা জীবন কাটাতে হবে। মনে পড়ে গেল গত রাতে ঈশানের বলা সেই কথাগুলো, একটু আগে ওই ঠান্ডা হাতের স্পর্শ। হাত পা কেঁপে উঠল তার। কি রে, ব্লাশ করছিস কেন? তিথির মুখ ঘোরালো চটজলদি। কই, তোর শুধু উল্টাপাল্টা কথা। তমা খিলখিলিয়ে হাসলো, হঠাৎই থেমেই গেল, ধীর গলায় বলল। রাহাত ভাইকে ফোনে পেয়েছিলে? রাহাত ভাইয়ের কথা বেমালুম ভুলে বসে আছে তিথির। তমার কথায় মুখটা মলিন হয়ে এলো, মাথা নাড়ল দুদিকে। এই কয়দিন তো টানা কল করেই গেলাম, পেলাম না তো। থামল কিছুক্ষণ। তমা অসহায় চোখে তাকিয়ে রইলেন। তমা, আমি কি খুব অন্যায় করে ফেললাম রাত ভাইয়ের সাথে? তমার ঘাড়ের উপর হাত রাখলো, আশ্বস্ত করার চেষ্টা করলো তিথিরকে। হুম, তুই যদি তাকে জানানোর চেষ্টা না করতি তাহলে তোর দোষ দেওয়া যেত। আমি তো জানি কি পরিমাণ চেষ্টা করলি তুই রাহাত ভাইয়ের সাথে যোগাযোগ করার। তোর দোষ নেই কোনো। তিথি দীর্ঘশ্বাস ফেলে, রাহাত ভাই মানুষটার জন্য তার খারাপ লাগে। সে না হয় ভালোবাসেনি, কিন্তু সে তো একজন নারী। পুরুষ মানুষ একজন নারীকে কোন নজরে দেখে, কি কারণে আগলে রাখে, সেটা সে বোঝে। বিগত অনেকগুলো বছর ধরে চেনে সে রাহাত ভাইকে। সে কখনো অন্য নজরে না দেখলো রাহাত ভাই যে তাকে ভালোবাসার নজরে দেখতো তা সে জানতো। প্রশ্রয় দিত এমনটা নয়, তবে সম্মানটাও সে সবসময় করত। রাহাতও প্রশ্রয় চাইতো না, যথেষ্ট দূরত্বই রাখত। সেদিন যদি রাহাত ভাই তার মনের কথাটা তিথিরকে না জানাতো, তাহলে কি আজ তার মধ্যে এত গিল্টি ফিল বোধ করতো? বোধহয় থাকতো না। এগুলো নিয়ে ভাবিস না তো, যা হওয়ার হবে। তাছাড়া খোদা লিখে রেখেছে কার ভাগ্যে কে আছে। বড় ভাইয়ের সাথে তোর বিয়েটা হচ্ছে, মানে বুঝছিস, তার বুক পাঁজরের হাড় দিয়ে তোকে বানানো হয়েছে। এগুলো আমাদের জন্মেরও আগে ঠিক করা। তাছাড়া তিতির, তুই রাহাত ভাইকে কখনো ভালোবাসিসনি, তেমন ইশারাও দিসনি। সে তোকে বিয়ের প্রস্তাব দেয়, তুই তোর পরিবারকে জানাতে বলিস। এটাতে ভুল ছিল না। এখন তোর পরিবার অন্য কাউকে ঠিক করেছে তোর জন্য। আর তাছাড়া তুই রাহাত ভাইকে কোথাও পাচ্ছিস না। এর মধ্যে আর কি করতে পারতি তুই? একদম ভাববি না তো এসব নিয়ে। তিথির মাথা নাড়ে। সত্যিই তো, যা হয় হচ্ছে। ভাগ্যের লিখনের বাহিরে মানুষের এক চুল নড়ার ক্ষমতা দেওয়া হয়নি। রাহাত ভাইয়ের ভাগ্যে সে ছিল না, না তো তার ভাগ্যে রাহাত। যেটুকু সময়ের জন্য ছিল বা সামনে যে আসবে, তার বাকি সময়ের অধিকার বোধ নিয়ে সবটা আগে থেকেই লেখা। জীবন কেটে যায় জীবনের মতো, কাউকে না পেলে কেউ মরে না। রাহাত ভাইও পারবেন নিজেকে মানাতে। কষ্ট হবে হয়তো, হয়তো নয়, হবেই। তারপরেও জীবন থেমে থাকবে না। তার জন্য খোদা নিশ্চয়ই কাউকে হালাল করে রেখেছেন। ঈশানের বাইক থামলো একটা হোটেলের সামনে। শহরের 4 তারকা একটা হোটেল। ফোন বের করে ঘন্টা খানিকের আগে আসার মেসেজটা চেক করলো। এই হোটেলে ঠিকানা দেওয়া। বাইক পার্কিং করে চোখের সানগ্লাসটা পরে নিল। সফেদ শার্টটা ঠিকঠাক করতে করতে ভিতরে ঢুকলো। রিসিপশনে যেতে একগাল হেসে তাকে অভিবাদন জানালো সেখানকার রিসিপশনিস্ট। মহিলাটি ঈশানের পরিচিত। এর আগে সাজিদ অনিমার বিয়ের সময় তাদের দূর থেকে আসা বেশ কয়েকজন গেস্টদের থাকার ব্যবস্থা করা হয়েছিল এই হোটেলে। তাছাড়া অন্যান্য দরকারেও আসা হতো টুকটাক। স্যার, 312 নম্বর রুমের চাবি চান তো? ঈশান অবাক হলো। মহিলাটি বুঝতে পারলো ঈশানের আশ্চর্যতা। হেসে পরিষ্কার করলো সবটা। ম্যাডাম জানিয়েছেন আপনার কথা, আপনি এলেই যেন আপনাকে চাবিটা দিয়ে দিই। ঈশান বুঝতে পারে এবার। হাত বাড়িয়ে চাবিটা হাতে নেয়। স্যার, দুপুরের লাঞ্চ, রাতের ডিনার সব আমরা আপনাদের রুমেই পাঠিয়ে দেব। হ্যাপি হানিমুন। ঈশান কিছু বলে না, আলতো হেসে মাথা ঝাঁকায়। লিফটে চেপে এসে দাঁড়ায়।
312 নাম্বার রুমের সামনে। তবে নিজের হাতে বলদাকৃত চাবিটি দিয়ে ঢোকে না ভিতরে, দরজায় নক করে। মিনিট খানেকের মধ্যে দরজা খুলে দেয় রুষা। হাস্যোজ্জ্বল মুখ দাঁড়িয়ে আছে সে, গায়ে একটা ডার্ক পার্পেল কালারের নাইটি, চুলগুলো আধ খোলা করে রাখা, আধ ভেজা লাগছে, হয়তো কিছুক্ষণ আগে শাওয়ার নিয়েছে। ঈশান ভিতরে ঢোকে, সারা ঘর সাজানো, পুরো পার্পেল থিম। রুষা মিষ্টি হাসে, ঈশানকে টেনে ভিতরে এনে দরজা আটকে দেয়, আলতো হাতে জড়িয়ে ধরে পেছন থেকে। আমি জানতাম তুমি আসবে। ঈশান হালকা হাসে, পেটে জড়িয়ে ধরা রুষার হাতের উপর নিজের হাতটা রাখে। আসতেই হতো। রুষা আরো শক্ত করে ধরে ঈশানকে। আজ রাত কিন্তু এখানেই থাকতে হবে, মনে আছে তো? খুব আছে। লাঞ্চ করেছ? হুম। দিতে বলি? আমার জন্য কিছু চাই এখন। দেবো তো, আগে হুম, আমার এখনই চাই। আগে বল, এখন তোমার শরীর ঠিক আছে তো? ওষুধ খেয়েছিলে? হুম। ঈশানের শরীরের ঘ্রাণের নেশা চাপে রুষার, মুখ ডলে পিঠের উপর, আবেশে চোখ বুঝে আসে তার। ঈশান রুষার হাত চেপে ধরে ঘুরিয়ে আনে সামনে। রুষা ঘোর লাগা চোখে তাকিয়ে আছে ঈশানের দিকে। পুরো রুমে পর্দা টেনে দেওয়া, আধো আধো অন্ধকার সবটা। রুষা 2 পা উঁচিয়ে এগিয়ে আসে ঈশানের ঠোঁটের দিকে। ঈশান থামায়। আগে লাঞ্চটা করে ওষুধটা নিয়ে নাও। রুষা বাচ্চাদের মতো মাথা নাড়ে দুদিকে। আগে অন্য কিছুটা আমার চাই। ঈশান আলতো হাতে 2 গলা চেপে ধরে রুষার। সেটা কি 5-10 মিনিটের ব্যাপার? সময় লাগবে না? আগে খেয়ে নেই, তারপর সব হবে। তখন 1 সেকেন্ড সময় নষ্ট করব না, কেমন? রুষা লজ্জা পায়, মাথা নামিয়ে ফেলে, মুখ গুজে ঈশানের বুকে। ঈশান টেনে আনে সোফাতে, কল করে রুম ডেলিভারিতে। খাবার আসে অল্প সময়ের মধ্যে। অসময়ে তার খিদে নেই, তবে রুষার মেডিসিন নেওয়ার টাইম এটা। লাঞ্চ করে বাথরুম থেকে ফ্রেশ হয়ে বেরোয় ঈশান। রুষা বিছানায় বসে আছে, নাইটের উপরে বোতাম দুটো বিপজ্জনকভাবে খুলে রাখা। টয়লেটে মুখ মুছতে মুছতে এগোয় সেদিকে। রুষা সামনে থাকা চুলগুলো ঠেলে পেছনে দেয়, চোখ সরায় না ঈশানের চোখ থেকে। ঈশান নিজের চোখ সরায় না, হাতের টাওয়েলটা ছুঁড়ে দেয় সোফার উপর, এগিয়ে আসে বিছানার দিকে। হাতরে পকেট থেকে ফোন বের করে, বাড়ি থেকে বেশ কয়েকটি কল। দ্রুত হাতে মেসেজ লিখে সাজিদকে কিছু একটা, তারপর সুইচ অফ করে ফেললো ফোনটা। অবহেলায় ছুঁড়ে দেয় সোফার উপর। বেলা 2:45। দেওয়ানবাড়ির সবাই জুম্মার নামাজ পড়ে তৈরি হয়ে ড্রয়িং রুমে উপস্থিত। বিয়ের জন্য ছোটখাটো বসার জায়গা বানিয়ে ফেলা হয়েছে। কাজী সাহেব চলে এসেছেন, সবাই ব্যস্ত হয়ে পায়চারি করছেন এদিক সেদিক। রাইসুল দেওয়ান ক্ষিপ্ত দৃষ্টিতে থ মেরে বসে আছেন। বেশ কয়েকবার সেই দৃষ্টি পড়ল রাহেলা দেওয়ানের উপর। রাহেলা কাছুমাছু মুখ নিয়ে নিচেও ফোন হাতে পায়চারি করছেন, ফোন করছেন ছেলেকে। রাশেদ দেওয়ান হাঁক ছেড়ে ডাকলেন নিজের ছেলেকে। নয়ন ছুটে এলো। রাইসুল দেওয়ান অস্বাভাবিক মুখে জিজ্ঞেস করলো, পেয়েছো তোমার ভাইকে? নয়ন মাথা নিচু করে দুদিকে মাথা নাড়ল। দীর্ঘশ্বাস ফেলল সকলে। প্রায় 3 ঘন্টা ধরে ফোনের উপর ফোন করা হচ্ছে ঈশানকে, ফোন ধরছে না সে। কথা ছিল একসাথে নামাজ আদায় করে বিয়ের কাজটা সেরে ফেলা হবে, অথচ বেলা গড়িয়ে বিকেল হলো, ছেলেটা ফেরেনি। দাদু ভাই ফেরেনি? চন্দ্রা দেওয়ানের কণ্ঠে চমকে তাকালো সবাই। নুরি হুইলচেয়ার ঠেলে নিয়ে আসছে বৃদ্ধাকে। রিক্তা দেওয়ান তড়িঘড়ি পায়ে এগিয়ে গেলেন শাশুড়ির দিকে। নুরির হাত থেকে ছাড়িয়ে ঠেলে নিয়ে এলেন নিচে। রাইসুল দেওয়ান মায়ের হাত ধরে বসলেন পাশের সোফায়। ফেরেনি মা, তবে ফিরলো বলে। চন্দ্রা দেওয়ান কিছু বলে না, চিন্তারত মুখটা নিয়ে চুপচাপ বসে থাকে। সবাই হাঁসফাঁস করছে। কতক্ষণ এভাবে বসে থাকা যায়? তিতির কোথায়? দিদার কথা নুরি এগিয়ে এলো। ওকে রেডি করে ঘরে রেখে এসেছি দিদা, তমা বড়পু সবাই ওখানে। তুমিও যাও ওর কাছে, ঈশান আসলে নিয়ে এসো ওকে। নুরি মাথা ঝাঁকিয়ে সিঁড়ি ভেঙে উপরে চলে যায়। এবার তিনি ফেরেন ঈশানের বন্ধুদের দিকে। সবাই দুশ্চিন্তার মধ্যে। নিয়াজ দাদু ভাই? নিয়াজ উঠে আসে, হাঁটু গেড়ে বসে বৃদ্ধার হুইল চেয়ারের সামনে। তোমার বন্ধু কোথায় গেছে, বলে গেছে? নিয়াজ দুদিকে মাথা নাড়ে। জানাইনি, বললো কিছু সময়ের মধ্যেই ফিরবে, কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হচ্ছে, সে ফিরছে না। আজকে দিনে কাজ রাখতে না করেছিলাম,
কি এমন কাজ থাকে আজকের দিনে? নিয়াজ কিছু বলতে পারে না, মাথা নিচু করে থাকে। কি বলবে সে? সত্যিই তো, তারা কিচ্ছু জানে না। সবার মনে একটাই চিন্তা, ছেলেটা প্রথমে রাজি ছিল না, জোর করে কি তারা এখন ভুল করলো? সবার মতে সবচাইতে মুখটা মলিন সাজিদের। ফোন কাট করে ঘন্টাখানেক আগে ঈশানের পাঠানো মেসেজ চোখ বুলালো সে। এই মেসেজ পাঠিয়েছে তাও তো ঘন্টা 3 আগে, এতক্ষণ তো চলে আসার কথা, এখনো কেন আসছে না? ঘড়ির কাঁটায় 3:30 বাজে। আর কিভাবে সামলাবে সে ঈশানের এই একরকমই? মাগরিবের আজান পড়ে গেছে, দিনের আলো মিলিয়ে আদার নামছে ধরনের বুকে। দেওয়ানবাড়িতে থমথমে অবস্থা বিরাজমান। ঈশান ফেরেনি এখনো, আর না তো তাকে ফোনে পাওয়া গিয়েছে সারাটা দিন। রাহিলা দেওয়ান বারবার মুছছেন বেছে ওঠা চোখ জোড়া। অন্য 2 গিন্নিরও ছলছল চোখে বড়জাকে আগলে সান্ত্বনা দিচ্ছে। রাইসুল দেওয়ান তার ভাইদের নিয়ে সোফায় বসে আছেন, মুখ রাগে লাল বর্ণ ধারণ করেছে। নয়ন নিয়াজ বেরিয়েছে ঈশানের খোঁজ করতে। কাজী সাহেব অবশ্য বিকেলের দিকেই চলে গেছেন। চন্দ্রা দেওয়ানও থমেরে বসে আছেন। নিজের সিদ্ধান্তের উপর কি রাগ হওয়া উচিত তার? এই মুহূর্তে ঘটনাটা যাকে কেন্দ্র করে সে বিয়ের কোণে লাল বেনারসি পরে লাল টুকটুকে বউ সেজে বসে আছে নিজের ঘরে। বলা বাহুল্য, এই অবস্থায় তাকে সকাল থেকে সাজিয়ে রাখা হয়েছে। তমা, নুরি, নিশি, রিশা, রোশনি, রাফি সবাই এ ঘরেই এলোমেলোভাবে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে বসা। ঈশান বাড়ি ফেরেনি সারাদিন। কিছু একটা যে একদম ঠিক নেই সেটা বোঝার মতো জ্ঞান তার আছে। এখন অবধি বেশ কয়েকবার জনজনে এসে তাকে বুঝিয়ে যাওয়া হচ্ছে ঈশান একটা জরুরি কাজে আটকা পড়েছে, চলে আসবে। কিন্তু সে খুব ভালো করে বুঝতে পারছে এই নিখোঁজ হওয়া তার সম্পূর্ণ নিজ ইচ্ছা, নিজ তাগিদে। তিতিরের কান্না পাচ্ছে, ভীষণ কান্না পাচ্ছে। সাজিদ পাথরের মতো বসে আছে। তার হাতের ফোনে আসা ঈশানের সেই মেসেজ দিনের মধ্যে কম করে হলেও সবার চেক করেছে সে। না, আর কোনো বার্তা আসেনি। ঈশান যা করেছে আজকে সেটা সে আগে জানলে কি করতে দিত তাকে? দিত না। আটকা তো অবশ্যই। সবটা তছনছ হয়ে যেতে পারে আজকের কিছু ভুলে, হিসাবে গরমিল হয়ে যেতে পারে, আবার এক ঝটকায় সব গরমিল চুকেও যেতে পারে। কিন্তু সে রিস্ক সে একা একা ঈশানকে নিতে দেবে কেন? কেন হুট করে আজকে রুচার কাছে গেল ও? ঈশান কি আগে থেকেই সবটা জেনে গেছিল? অনিমা সারাদিন লক্ষ্য করেছে স্বামীর অস্থিরতা, তবে জিজ্ঞেস করার সুযোগ হয়ে ওঠেনি একটা বারও। এবার সাজিদের দিকে তাকাতেই চোখাচোখি হলো দুজনে। অনিমা ইশারা করলো উঠে আসার। মিনিট 5 মধ্যে করিডোরে এসে দাঁড়ালো দুজন। অনিমা গম্ভীর গলায় শুধালো সাজিদকে, তুমি জানো ঈশান কোথায়? সাজিদ চুপ করে রইল। নিজের হাতের ফোনখানা এগিয়ে দিল অনিমার দিকে। অনিমা হাত বাড়িয়ে নিল ফোনখানা। মেসেজটি পড়ে স্তম্ভিত হয়ে গেল। হতবুদ্ধি হয়ে তাকালো সাজিদের দিকে। তুমি এটা আগে বলনি কেন? কি বলতাম? কখনোই বা বলতাম? আর বলেই কি হতো? বাড়ির কাউকে বলতে পারতাম? তাহলে এতক্ষণে আসছে না কেন? এতক্ষণে তো চলে আসার কথা। ঠিক আছে তো? সাজিদ হতাশায় মাথা নাড়ে দুদিকে। জানি না, ওর লাস্ট লোকেশন ট্রেস করিয়েছি, ও হোটেলে নেই, ছিলই না। ইনফ্যাক্ট আমাকে মেসেজ করার কিছু মিনিটের মাথায় ও বেরিয়ে যায় সেখান থেকে। অনিমা 2 হাতে মাথার চুল খামছে ধরে নিজের। কিছু বলতে যাবে তার আগেই নিচ থেকে চেঁচামেচির আওয়াজ ভেসে আসে। দুজন তাকায় একে অপরের দিকে। ছুটে নেমে আসে নিচে। ঈশান এসেছে। ভাবলেশীনভাবে দাঁড়িয়ে আছে, চুলগুলো উস্কো খুস্কো, বিধ্বস্ত অবস্থা। রাইসুল দেওয়ান ছেলের গায়ে হাত তোলা বাকি রেখেছে। রাশেদ, রাহিয়ান দেওয়ান সবাই মিলে আটকে রেখেছেন ভাইকে, তবে রাহেলাকে থামানো গেল না। গোটা জীবনে যেটা করেনি আজ করলেন সেটা। ঈশানকে কিছু বলার সুযোগ দিলেন না। এগিয়ে এসে সজোরে চড় মারলেন ছেলের গালে। গোটা বাড়ির মানুষ পাথর বনে গেল। দোতলার করিডোরে এসে দাঁড়িয়েছে তিথির পাশে নিশি, তমাসহ বাকি সবাই।
দু হাতে মুখ চাপা দিল নিধি। মাকে সে এই জীবনে কখনো ঈশানের গায়ে হাত তুলতে দেখেনি। বাড়ির প্রত্যেকটা মানুষই একই অবস্থা। থরথর করে কেঁপে উঠল তিথির। বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে উঠল তার। তার জন্য কি আজ ঈশান ভাইয়ের গায়ে হাত তোলা হলো? আর কিছু দেখতে পারবে না সে। দ্রুত পায়ে ছুটে গেল নিজের রুমের ভিতর। রাহেলা দেওয়ান চিৎকার করে উঠল, সজোরে ধাক্কা দিল ছেলেকে। তোকে পেটে ধরে অন্যায় করেছি আমি, অন্যায়। মা শোনো। ডাকবি না আমায়? আজকের দিনে এটা কেন করলি আমার মেয়েটার সাথে? বারবার না করলাম, আমার কথা তুই। মা কিছু হয়নি, আমাকে বলতে দাও। কি বলতে দেব? মেয়েটা আমার বউ সেজে তোর অপেক্ষা করছে সেই সকাল থেকে। তুই নিখোঁজ, পুরো গ্রাম ছড়িয়ে পড়েছে। তোকে জোর করে বিয়ে দিচ্ছি তাই রাগ করে চলে গেছিস তিতিরকে ফেলে। আমার মেয়েটার মান সম্মান নিয়ে। ঈশান মাকে জড়িয়ে ধরল। রাহেলা দেওয়ান নিজেকে সরিয়ে নিতে চেষ্টা করলো। ঈশান ছাড়লো না। আমি কোথাও যাইনি, বিয়ে করব, এসছি তো। কোথায় ছিলি তুই? আগে জবাব দে। ঈশান থমকায়, এক নজর পরখ করে উপস্থিতি সবাইকে। অধীর আগ্রহে তাকিয়ে আছে সবাই। ঈশান মাকে ছাড়ে, সরে দাঁড়ায় খানিকটা। শার্টের বোতাম কয়েকটা ধীর হাতে খুলে ফেলে। শক্তপোক্ত শরীরে পেটের মাঝখানটায় সম্পূর্ণ জুড়ে সাদা ব্যান্ডেজ করা। ডান পাশ জমে আছে গাঢ় লাল রক্ত। রাহেলা দেওয়ান আর্তনাদ করে উঠলেন। বলা বাহুল্য, বাড়ির প্রতিটি মানুষে চমকে গেলেন। গিন্নিরা শাড়ির আঁচলে মুখ চাপা দিলেন। চোখ ভিজে উঠল তার নিমিষে। ব্যস্ত হাত বাড়ালেন ছেলের দিকে। আপা, এগুলো কি কি করে হলো এসব? বলতে দিচ্ছে কোথায়? ছেলের এই অবস্থায় নিমিষে রাগ পড়ে গেল বাড়ির সকলেই। রাইসুল দেওয়ান ছলছল চোখে এগিয়ে এলেন ছেলের দিকে। এই ঈশান, এখানে এই অবস্থা, কি হয়েছিল বাপ? আহা, আগে ওকে বসাও বসাও। রাশেদ দেওয়ান এগিয়ে এসে ভাইকে সরিয়ে ভাতিজাকে টেনে নিয়ে বসালেন সোফায়। ঈশান ধীরে সুস্থে বসল সেখানটায়। মাথা তুলে দেখল চাতক পাখির মতো তার উত্তরের আশায় তাকিয়ে থাকা পরিবারের সবার দিকে। রাহেলা দেওয়ান ফুপিয়ে কেঁদে যাচ্ছেন। ঈশান হাত টেনে মাকে বসালো পাশে। বাইকটা অ্যাক্সিডেন্ট হয়েছিল মা, বাড়ি আসার সময় হসপিটালে ছিলাম, ফোনটা ভেঙে গেছে। পকেট থেকে বের করে ভেঙে চুরমার হয়ে যাওয়া ফোনটা। বাড়িতে একবার খবর দেবে না? কতটা চিন্তায় পড়ে গেছিলাম। আন্দাজ আছে তোমার? সেন্স ছিল না। যতক্ষণে ফিরেছে তখন অলরেডি সন্ধ্যা হওয়ার পথে, আর দেরি করিনি। রাইসুল দেওয়ান হাত রাখলেন ছেলের মাথায়। ছেলেকে বকাঝকার জন্য অনুতপ্ত। যা হওয়ার হয়েছে, বড় কিছু যে হয়নি সেজন্য শুক্রিয়া। রাহেলা ছেলেকে জড়িয়ে ধরে কেঁদেই যাচ্ছেন। এরই মধ্যে হুইলচেয়ার ঠেলে আসতে দেখা গেল চন্দ্রা দেওয়ানকে। রিক্তা নিয়ে আসছে। দিদাকে দেখে উঠতে গেল ঈশান। বৃদ্ধা হাত নেড়ে উঠতে নিষেধ করলেন। নিজেই এগিয়ে এলেন ঈশানের কাছে। সফেদ শাড়ির আঁচলে নিজের চোখটা মুছলেন। পরখ করলেন ঈশানের শরীরে ব্যান্ডেজ করা সহ আরো কাটা কাটা দাগে। আঁচল বাড়িয়ে মুছে দিলেন ঈশানের মুখ। ঈশান হাত বাড়িয়ে ধরল দিদার হাত। দিদা, টেনশন দেওয়ার জন্য সরি। আমি কিছু বলতে হবে না দাদু ভাই, মেজ বৌমা আমাকে সব বলেছে, তোমার এতে দোষ নেই। পরিবারের সবাই মাথা নাড়ল, একমত হলো তার সাথে। আরো বেশ কিছুক্ষণ চলল সেই সব কথাবার্তা। ঈশান আশেপাশে পরখ করলো একবার, কাউকে খুঁজলো বোধ হয়। সাজিদ, অনিমা, নিয়াসরা সবাই চোখ মুখ অন্ধকার করে দাঁড়িয়ে আছে এক পাশে। ভাই বোনেরা একটু দূরে একে অপরের হাত ধরাধরি করে কাঁদছে। ছোট্ট রাফি চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। চাচিরাও এখানেই। নয়ন, নাইম চিন্তারত মুখে বসে আছে সামনের সোফায়। নেই শুধু তিথি। আশেপাশে কোথাও দেখতে পেল না তাকে। সে অবশ্য কাউকে জিজ্ঞেসও করলো না। এবার ধীরে হাতে শার্টের বোতামগুলো লাগিয়ে ফেললো। বাবার দিকে তাকালো। কাজী সাহেব কোথায়? রাইসুল দেওয়ান চমকালেন। ছেলের এ হাল দেখে এক মুহূর্তের জন্য সবটা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। ছেলের দিকে ফিরে বললেন, চলে গেছেন? তো আসতে বলে এখন। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে ঈশানের দিকে। রাইসুল দেওয়ান ছেলের কাঁধে হাত রাখলেন। বিয়েটা কি এখনো করতে চাচ্ছ? ঈশান অবাক হলো। সে কখন বলল বিয়েটা করতে চায় না সে?
বাবা আমি ইচ্ছা করে আসেনি দুপুরে, এমনটা নয় কিন্তু। তাহলে বিয়েতে চাইবো না কেন? বাড়ির সকলেই চোখ ছলছল করে উঠল খুশিতে। একটা সময় তারা ধরে নিয়েছিল ঈশান বিয়েটা করতে চাইবে না। ঈশানের কথায় সবার প্রাণে পানি পেল যেন। রাহিয়ান দেওয়ান ব্যস্ত হয়ে উঠে দাঁড়ালেন, বড় দুই ভাইয়ের দিকে ফিরে বললেন, কাজী সাহেবকে নিয়ে আসি তাহলে। রাশেদ সাহেব উঠে পা বাড়ালেন, তিনিও যাবেন। ঈশার মা দিদার দিকে তাকালো। আমি ফ্রেশ হয়ে তৈরি হয়ে নামি কেমন? দুজনে মাথা নাড়লেন। ঈশানকে ধরে নিয়ে যেতে এগিয়ে এলো নিয়াজ নায়েম। হাতের ইশারায় নিষেধ করলো সে। আমি পারবো, তোর এদিকটা দেখ। একের পর এক রিং বেজে কেটে যাচ্ছে। ফোনের মালিক ফোন তুলছে না। আজ দুপুর 1টা থেকে কল করেই যাচ্ছে, কিছুতেই কলে পাচ্ছে না। চোখ মুখ অন্ধকার করে রকিং চেয়ারে গা এলালো ছায়া মানবটি। চোখ মুখ ভয়াবহ কুঁচকে রয়েছে। সুদর্শন মুখটি আজকে সারাদিনের চিন্তায় শুকিয়ে কালো লাগছে পুরোই। এক হাতে কপাল ডলল, ডায়াল করলো অন্য একটা নাম্বারে। দুবার রিং হতেই ওপাশের মানুষটি কল তুলল। এপাশ থেকে গম্ভীর স্বরে বলে উঠলেন, ফোন তুলছে না কেন? আমরাও খোঁজ পাইনি, তবে যতদূর জানতে পেরেছি একজন আছে। একজন মানে আর একজন? খোঁজ নাও। যাবো ওখানে? যাও, রাইট নাও, রাতের মধ্যে খবর চাই। ঠিক আছে। ফোন কেটে দুহাতে কপাল ঘষল ছায়া মানবটি। হাত বাড়িয়ে টেবিল থেকে তুলে নিল একটা ফটো ফ্রেম। 5 জন মানুষ সেখানে, হাস্যোজ্জ্বল সকলের মুখ। সেখানটায় হাত বোলালো একবার, চেপে ধরল বুকের বাঁ পাশটায়। কঠিন মুখ আরো বজ্র কঠিন হয়ে গেল। পাশে রাখা রিভলভারটা তুলে ঠেকালো একবার নিজের মাথায়। টপ টপ করে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। পরক্ষণে নামিয়ে ফেলল সেটা। চেপে ধরলো কাঠের টেবিলখানা। দাঁতে দাঁত চেপে কঠিন গলায় আওড়ালো, আই উইল ডিস্ট্রয় ইউর এভরিথিং, এভরিথিং। তিথির ঘরের দরজা আটকে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। কাদার ফলে চোখের কাজল ছড়িয়ে মুখের বাজে অবস্থা। অবশ্য আর কতক্ষণে রাখতে পারতো এই সাজসজ্জা? সেই সকাল থেকে তাকে এমন রোবটের মতো সাজিয়ে বসিয়ে রাখা হয়েছে। এখন কান্না পেলে এগুলো নষ্ট হওয়ার ভয়ে কাদাও যাবে না নাকি? দরজায় শব্দ পেল। নিশি নুরি গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। ধীরে পায়ে গিয়ে খুলে দিল দরজা। তিথির মেকআপের এই অবস্থা দেখে মাথায় হাত দিয়ে আর্তনাদ করে উঠল সকলেই। রিশা রোশনি হু হু করে কেঁদে ফেলল। তিতিরকে পুতুল লাগছিল কিনা সারাটা দিন। দু যমজ বোন যা করে একই সাথে করে। সবাইকে ঠেলে টুলে দুপাশে এসে দাঁড়ালো তিথিরের। সারা দিন তোমাকে পাহারা দিলাম, আর যেই একটু সরেছি তুমি সব নষ্ট করে ফেলে। বড় ভাইয়াকে এখন আমরা কি জবাব দিব? বলে কান্না। তাদের দুঃখ আকাশ সমান। পুতুলের মতো সাজিয়ে সারাটা দিন রাখলো, অথচ যখনই তার ভাইটার দেখার সময় এলো তখনই এমন মেকে ফেলেছে কেঁদে কেটে। নিশি নুরি তমা হতাশ চোখে তাকিয়ে আছে। কি আর বলবে মেয়েটাকে? তিথি তাকালো বোনদের দিকে, মুখটা ফুলিয়ে কেঁদে ফেললো। এখন তো তুলতেই হতো, সব নষ্ট হয়ে ভালোই হয়েছে। এখন তুলবি কেন? আমার ভাইটা দেখলোই না আগেই। তিথির অবাক চোখে তাকায়। তমা দ্রুত হাতে টিস্যু আর মেকআপ বক্সগুলো নিয়ে বিছানায় আসে। তাড়াতাড়ি আয়, কাজী সাহেব চলে আসার আগে ঠিক করে দিব। তিতির হতবাক হয়ে তাকায়। কাজী সাহেব আসবেন মানে? নিশি বোনের আশ্চর্যতা টের পায়। টেনে এনে বসে বিছানায়। বিয়েটা হচ্ছে তো বারবি, সাজবি না কেন? আমার ভাইটা দেরি করেছে বলে রাগ করেছিস? বিয়ে হচ্ছে শুনে থ মেরে গেল সে। তার ধারণা ছিল ঈশান বিয়েটা করবে না বলে আসেনি সারাদিন। সে কিছু জিজ্ঞেস করবে তার আগেই ঘরের মধ্যে হুড়মুড়িয়ে ঢুকলেন সব চাচিরা। অগত্যা মনের প্রশ্ন মনে চাপা রাখতে হলো। সবাই তাড়া দেওয়া শুরু করলো কাজী সাহেব এসে পড়ছেন বলে। ঈশান ধীরে সুস্থে শাওয়ার নিয়ে বেরিয়েছে। ব্যান্ডেজ না ভিজিয়ে গোসল করতে বেশ সময় লেগে গেছে। তাছাড়া শরীরের আরো কয়েক জায়গায় আঘাত থাকায় জ্বলছে পুরো শরীর। বাথরুম থেকে বেরিয়েই চোখ পড়ল তার ঘরে তার জন্য অপেক্ষা করা মানুষগুলোর দিকে। এক একজন রুগ্ধ মুক্তিতে তাকিয়ে আছে তার দিকে। ঈশান টয়লেটে মাথা মুছতে মুছতে এসে বসলো চেয়ারটায়। বন্ধুদের দিকে তাকালো, বাঁকা গলায় বলল, বেচার সভা পরে হোক, জামা কাপড় পরতে দিবি তো নাকি? নিচে সবে অপেক্ষা করছে।
অনিমা ঋতু বিছানায় বসা, নিয়াজ অন্য একটা চেয়ারে, নাইম বিছানার পাশে দাঁড়ানো, আর সাজিদ দরজা আটকে সেখানেই হেলান দেওয়া। সাজিদ এগিয়ে এলো, চেয়ার টেনে বসলো ঈশানের পাশে। আর নিচে যা বললি মিথ্যা বললি কেন? সবটা মিথ্যা না। এটা তোদের মিথ্যা লাগে? নিজের শরীরের কাটা অংশ ইঙ্গিত করে দেখালো ঈশান। এইটা না, বাকি কথা। বাইক অ্যাক্সিডেন্টে এমন আঘাত লাগে? তুই করেছিস কখনো? জানবে কিভাবে? সাজিদ বিরক্ত মুখে তাকিয়ে রইলো। বাকিরা ভ্রুকুচকে শুনেছে কথোপকথন। দেখ ঈশান, আমি বিগত 4 বছর হলো ক্রাইম ব্রাঞ্চে আছি। এইসব কাটাছেঁড়া দেখে আমি অভ্যস্ত। ঈশান হাসলো সাজিদের দিকে তাকিয়ে। হাসবি না, কথাই ছিলি সারাদিন। জানিয়েছিলাম তোকে। ওসব নাটক আমার সামনে করবি না। রুষার কাছে তুই ছিলি না। ছিলাম। শব্দ করে হেসে উঠল সাজিদ। 2 হাত আড়াআড়ি ভাঁজ করলো বুকের উপর। সবাইকে চোখে ধুলো দিতে পারিস তুই, আমাদের পারবি না। আর আমাকে তো আরও না। তা এসপি সাহেব, আমাকে কি আপনি অন্য সন্দেহ করছেন? সাজিদ নিজের ফোনটা বের করলো। তার রুষার সাথে কি করছিলি? এবার ঈশানও শব্দ করে হেসে উঠল। বোকার মতো কথা বলছিস। হোটেল রুমে 2টো প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে ছিল সারাদিন। কি করছিল এটা জিজ্ঞেস করছিস? আচ্ছা, লজ্জা নেই? নিয়াজের চোখ রাগে লাল হয়ে গেছে। একের পর এক মিথ্যে বলছে ছেলেটা। বাকিরা উসকুস করছে কিছু বলার জন্য, তবে হাত বাড়িয়ে নিষেধ করলো সাজিদ। তার কথা শেষ হয়নি এখনো। হাঁটুর উপর 2 হাতের কুনি ভর দিয়ে তাকালো ঈশানের দিকে। তুই বাড়ি থেকে বের হলি সকাল 10টার দিকে। যে হোটেলে তোর লাস্ট লোকেশন পেয়েছি সেটা এখান থেকে 1.5 ঘন্টার রাস্তা। হিসেব ভুল নয়, কারণ সেখানে খোঁজ নিয়ে জেনেছি তুই সেখানে যখন পৌঁছাস তখন বেলা 11:46। চাবি নিয়েছিস 312 নম্বর রুমের। রিসেপশন থেকে সেই রুমে যেতে সর্বোচ্চ 5 মিনিট। তার মানে রুমে পৌঁছানোর সময় আনুমানিক 51-52। তুই লাঞ্চ অর্ডার করেছিলি তখন 11:58, মানে রুমে ঢোকার 6-7 মিনিট পর। আমাকে যখন মেসেজ করিস তখন বাজে 12:31। কথাগুলো একদমে বলে দম নিল সাজিদ। রুমের মধ্যে সবাই চুপ। ঈশান ভাবলেশীন হাসি হাসি মুখে জিজ্ঞেস করলো, এই কথায় কি প্রমাণ করতে চাচ্ছিস? সাজিদ চোখ সরু করে তাকিয়ে রইল। ম্যানেজার জানিয়েছে খাবার রুমে যেতে লেগেছে 8-10 মিনিট। খেতে ধরলাম সময় লেগেছে 15 মিনিট। বেয়ারাকে রোসার রুম থেকে এটো প্লেট আনতে কল করেছে। বেয়ারা গিয়ে রুমে একজন একা মহিলাকে দেখেছে। খাবারও একজনই খেয়েছে, আর একজনের খাবার ছোঁয়াও হয়নি। আমার আন্দাজ ভুল না হলে তুই খাসনি। তখন সময় বলেছে 12:21। তার থেকেও বড় কথা, তুই হোটেল থেকে বেরিয়ে গেছিস 12:39-এ। আমাকে মেসেজ করা আর তোর হোটেল ছাড়ার মুহূর্তের সময় মাত্র 8 মিনিট। মানে কি বলতো? ঈশান হাসলো, এক হাতে মুখ ডলল। তুই বল। তোকে তো লম্বা রেসের ঘোড়া ভেবেছিলাম ঈশান। 8 মিনিটে আউট হওয়ার পুরুষ তো তুই না, অ্যাটলিস্ট আমরা ভাবিনি। সাজিদের বাঁকা কথায় রুমের মধ্যে হাসির শব্দ পাওয়া গেল। নিয়াজ শব্দ করে হেসে ফেলল। ঈশান ভ্রুকুচকে তাকালো। হোয়াট ননসেন্স। সাজিদ হেলান দিল চেয়ারে, আয়েশ করে বসলো। ওখানে তুই আধ ঘন্টা সময় কাটিয়েছিস। সব মিলিয়ে সময় পেলে কোথায় ওর সাথে রোম্যান্স করার? গাধা মনে হয় আমাদের? এমনি এমনি চাকরি করি? ঈশানের মুখে হাসির রেখা দেখা গেল। সাবাস এসপি সাহেব, বন্ধু হিসেবে গর্ব হচ্ছে আমার। একেবারে হিসেবে পাকা। কথা ঘুরাবি না। তুই রুষার সাথে ছিলি না। মিথ্যে কেন বলছিস আমাদের? আমি যদি ভুল না করি তুই একই কথা তিতির কেউ বলবি। এই তো আরেকটু হিসেব মিলিয়ে ফেললি। চাইছিস কি তুই? রুষাকে জড়িয়ে নাটকটা কেন সাজাচ্ছিস? ঈশান বাঁকা হাসলেন। সেও সোজা হয়ে তীক্ষ্ণ চোখে সাজিদের দিকে তাকালো। আগে তুই বল তো, তোর যে চাকরি সেটাতে এতে ছুটি তোকে কে দিল? তুই এখানে দিনের পর দিন কি করিস? সাজিদ থমকালো, আর চোখে তাকালো অনিমার দিকে। এখানে কিসের মিশনে আছিস? এবার থতমত খেয়ে গেল সাজিদ। এই কথাটা এখন এক্সপেক্ট করেনি সে। গম্ভীর গলায় বলল, আমার অনেক মিশনে কম বেশি থাকতে হয়। এবার এটা টু কনফিডেন্সিয়াল। আমাকে বলা যাবে না? সাজিদ কপাল কুঁচকায়। এইখানে আমার কথা কেন উঠছে?
আমরা যেটা জানতে চাইছি সেটার উত্তর দে। আমি তোর বেস্ট ফ্রেন্ড। তোর চাকরির জন্য তুই আমাকে তোর মিশনের কথা বলছিস না? তাহলে আমারও কি কোনো ব্যক্তিগত কিছু থাকতে পারে না? অবশ্যই পারে, কিন্তু সেটা যদি রুষাকে নিয়ে হয় তাহলে সমস্যা আছে আমার। ঈশান উঠে দাঁড়ালো, আলমারি খুলে সকালে মায়ের দেওয়া পাঞ্জাবিটা বিছানায় রাখলো। হিসেব এখন মিলবে না এসপি সাহেব, মিলবে না, সময় লাগবে। ধরে নিন আপনি যে পথে চলছেন, আমি সেই পথেরই পথিক।